আসসালামু আলাইকুম। আজকে আমরা চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় নৈতিক ও মানবিক গুণাবলী অর্জন এই অধ্যায়টির যে অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা পুরো অনুশীলনটি শেষ করে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই এখানে আমরা অধ্যায় 3-এর অনুশীলনী 3-এ দেখতে পাচ্ছি যে এখানে 1 নম্বরে দিয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। এখানে ক থেকে উ পর্যন্ত 5টি আমরা এমসিকিউ টাইপ প্রশ্ন দেখতেছি। তো এগুলোর মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটাতে আমরা টিক চিহ্ন দেব। তো এটার প্রথম প্রশ্নটি আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথম প্রশ্নটি হচ্ছে কোনটি নৈতিক গুণ? এখানে অপশন দিয়েছে, একটা হচ্ছে কৃপণতা করা, 2 নম্বর হচ্ছে সত্য কথা বলা, 3 নম্বর হচ্ছে প্রতারণা করা এবং 4 নম্বর হচ্ছে অপব্যয় করা। তো নৈতিক গুণের মধ্যে হচ্ছে নৈতিক গুণ আসলে এই অপশন 2 সত্য কথা বলা হচ্ছে নৈতিক গুণ। তো এরপর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি মানবিক গুণ? তো এখানে আমরা অপশন দেখতে পাচ্ছি অসহায়কে দান করা, কথা দিয়ে কথা রাখা, নিজের মতামতকে প্রাধান্য দেওয়া, নাকি মন্দ কাজে সহযোগিতা করা। তো মানবিক গুণ হিসেবে আমরা যেটা দেব সেটা হচ্ছে অসহায়কে দান করা হচ্ছে একটি মানবিক গুণ। এরপর পরবর্তী প্রশ্নটি আমরা যদি দেখি আমরা দেখতে পারবো এখানে বলা হয়েছে আমরা কিভাবে উদারতা দেখাতে পারি। 1 নম্বর অপশন দিয়েছে পরমত সহিষ্ণুতা প্রদর্শন করে অন্যকে এড়িয়ে চলে, অন্যের কথা অনুযায়ী কাজ করে, নাকি অন্যকে সাহায্য করে। তো আমরা উদারতা দেখাতে পারি আসলে পরমত সহিষ্ণুতা প্রদর্শন করে। তো এটাই হচ্ছে এই গ নম্বরের উত্তর। এখন যদি আমরা পরবর্তী ঘ এবং উম নাম্বার যে এমসিকিউটি রয়েছে সেটার উত্তর নিয়ে আলোচনা করি তাহলে আমরা দেখব প্রথমেই ঘ নাম্বার এমসিকিউটি হচ্ছে কিভাবে আমরা পরোপকার করতে পারি। তো এখানে অপশন দিয়েছে অন্যের প্রতি সহমর্মিতা প্রদর্শন না করে, অন্যায়ের প্রতিবাদ করে, সত্য কথা বলে, নাকি অন্ধ ও বয়স্কদের রাস্তা পার হতে সাহায্য করে। তো আমরা খুব সহজেই বুঝতে পারতেছি যে আমরা পরোপকার করতে পারি হচ্ছে অন্ধ ও বয়স্কদের রাস্তা পার হতে সাহায্য করে। এরপর দেখো উম নাম্বারটি তুমি দেশপ্রেমকে গুরুত্বপূর্ণ মনে করো কারণ তা 1 নম্বর অপশন দিয়েছে এখানে নাগরিকত্ব লাভে সহায়তা করে, 2 নম্বর দিয়েছে দেশের প্রতি দায়িত্ব কর্তব্য পালনে উদ্বুদ্ধ করে, 3 নম্বর দিয়েছে ব্যবসা বাণিজ্যের সুযোগ এনে দেয়, নাকি নেতা হওয়ার পথ সুগম করে। তো এটার উত্তর হিসেবে আমরা যেটা দেবো সেটা হচ্ছে দেশের প্রতি দায়িত্ব কর্তব্য পালনে উদ্বুদ্ধ করে। তো এটাই হচ্ছে মূলত এখানে যে তোমাদের 1 নম্বর সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও সেটার উত্তর। এখন আমরা এখানে 2 নম্বরে দেখতে পাচ্ছি যে আমাদেরকে এখানে শূন্য স্থান পূরণ করো দিয়েছে। এখানে ক থেকে উম পর্যন্ত 5টি শূন্য স্থান দিয়েছে, এগুলোর উত্তর আমাদেরকে করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ক নম্বরে দিয়েছে যে কাজগুলো মানুষের জন্য কল্যাণ বয়ে আনে সেগুলো হলো ড্যাশ কাজ। তো এখানে আমরা কি দেবো বলতো, ভালো বা ন্যায় কাজ। যে কাজগুলো মানুষের জন্য কল্যাণ বয়ে আনে সেগুলো হলো এখানে আমরা কি দেবো, ভালো বা ন্যায় কাজ। এরপর খ নম্বর দেখো পিতা মাতা ও বড়দের সঙ্গে ড্যাশ বিনিময় করব। এখানে আমরা দেব সালাম বিনিময় করব। এরপর গ নম্বর প্রশ্নটি হচ্ছে মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ড্যাশ করে দিলেন। তো এখানে আমরা দিতে পারি ক্ষমা করে দিলেন। এরপর ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে শূন্যস্থানটি হচ্ছে অন্যের উপকার করলে নিজেরও ড্যাশ হয়। আমরা দেব নিজেরও উপকার হয়। আমরা দিতে পারি এখানে নিজেরও ভালো বা উপকার হয়, আমরা এখানে দেব অন্যের উপকার করলে নিজেরও ভালো বা উপকার হয়। এরপর নম্বর প্রশ্ন দেখো প্রাকৃতিক সম্পদ ব্যবহারে আমরা ড্যাশ হব। তো আমরা এখানে দেব মিতব্যয়ী। প্রাকৃতিক সম্পদ ব্যবহারে আমরা কি হব, মিতব্যয়ী হব। তো এখন আমরা এখানে আমাদেরকে 3 নম্বরে একটি কাজ দিয়েছে সেটা হচ্ছে বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ। যেমন এখানে দিয়েছে দেখো যে ভালো কাজের উদাহরণ হলো, এখানে ডান পাশে যেটা হবে ভালো কাজের উদাহরণ সেটাতে আমরা মিল করব। এভাবেই আমরা ক খ গ ঘ উম যেটার সাথে যেটা মিল হবে সেটা আমাদেরকে ডান পাশের সাথে মিল করতে হবে। তো এটার উত্তর এখন আমরা দেখার চেষ্টা করি। এখানে তোমাদের জন্য আমি ডান এবং বাম পাশটা মিল করে দিয়েছি। দেখো প্রথম ক নাম্বার ছিল ভালো কাজের উদাহরণ হলো, তো এটাতে আমরা দেব সত্য কথা বলা, সৎ কাজ করা, ধৈর্য ধারণ করা ও ক্ষমা করা। এগুলো হচ্ছে ভালো কাজের উদাহরণ। এরপর দেখো খ নাম্বার হচ্ছে উদারতা এমন একটি গুণ যা, এটার আমরা ডান পাশের যেটা মিল করতে পারবো সেটা হচ্ছে মানুষকে নিঃস্বার্থভাবে অন্যের উপকার করতে উৎসাহিত করে। এরপর দেখো গ নাম্বার করজে হাসানা, এর মাধ্যমে আমরা অভাবী মানুষের উপকার করতে পারি। এটা হচ্ছে বা ডান পাশ এবং এটা হচ্ছে বাম পাশ।
এটা বাম পাশ, এটা ডান পাশ। এরপর ঘ নাম্বার দেখো, সহপাঠীদের বড় পড়া বুঝতে সহায়তা করে পরোপকার করা যায়। এরপর উম নাম্বার বাম পাশটা হচ্ছে, দেশপ্রেমের জন্য সব কিছুর উপরে দেশের স্বার্থ ও প্রয়োজনকে প্রাধান্য দেওয়া উচিত। এটাই হচ্ছে মূলত তোমাদের এখানে গ নাম্বার, ডান পাশের সাথে বাম পাশের মিল করেন। এখন আমরা পরবর্তী প্রশ্নটি দেখব। তো এরপর দেখো 4 নাম্বার, শুদ্ধ ও অশুদ্ধ নির্ণয় করো। মানে এখানে আমাদেরকে ক থেকে উম পর্যন্ত 5টি বাক্য দিয়েছে। যে বাক্যটি পড়ে আমাদেরকে মনে হবে যে এটা শুদ্ধ, উপরে যে আমরা অধ্যায়টি পড়ব, অধ্যায়টি পড়ার পর আমাদের মনে হবে যে যে বাক্যটি হচ্ছে শুদ্ধ সেটার পাশে আমরা শুদ্ধ লিখব, আর যে বাক্যটি হচ্ছে অশুদ্ধ সেটার পাশে আমরা কি লিখব, অশুদ্ধ লিখব। দেখো ক নাম্বার বাক্যটি হচ্ছে, অপব্যয় করা মন্দ কাজ। তো এটা হচ্ছে শুদ্ধ, কারণ অপব্যয় একটি মানে অপব্যয় বা অপচয় একটি খারাপ কাজ। এরপর দেখো খ নাম্বার, এখানে আমরা দেব অশুদ্ধ। খ নাম্বারটি দেখো, উদার ব্যক্তি নিজের স্বার্থ বড় করে দেখেন। তো এটা হচ্ছে অশুদ্ধ, কারণ উদার ব্যক্তি সবার স্বার্থটা দেখেন, নিজের স্বার্থ বড় করে দেখেন না। এখানে আমরা কি লিখব, যে অশুদ্ধ লিখব। আর অপব্যয় করা মন্দ কাজ, এটা হচ্ছে শুদ্ধ, এটা বাক্য শুদ্ধ। এরপর দেখো গ নাম্বার, দান সৎকার মানুষের আয়ু বৃদ্ধি করে। তো এটাতে আমরা শুদ্ধ দিতে পারি, কারণ এখানে আয়ু বলতে মূলত মানুষের ভালো কাজ বা ভালো কাজের যে বিষয়টা সেটাকে বোঝানো হচ্ছে, মানুষের উপকার হবে এটাই বোঝানো হচ্ছে। আর দান সৎকার করলে মানুষের ভালো কাজের আয়ুটা বেড়ে যায়, তো এটা আমরা শুদ্ধ দিব। এরপর ঘ নাম্বার, জ্ঞান বিতরণ করে পরোপকার করা যায় না। তো এটা হচ্ছে অশুদ্ধ, কারণ জ্ঞান বিতরণ করেও পরোপকার করা যায়, তাহলে ঘ নাম্বার আমরা কি দেবো, অশুদ্ধ। এরপর দেশপ্রেমে নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থ বড় করে দেখেন। তো এটা হচ্ছে, দেশপ্রেমে নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থ বড় করে দেখেন, এটা হচ্ছে একটি শুদ্ধ বাক্য, তাহলে এটা আমরা কি লিখব, শুদ্ধ। এখন আমরা এখানে 5 এবং 6 নম্বর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। তারপর এখানে আমরা বর্ণনামূলক প্রশ্ন ঘ থেকে উম পর্যন্ত 5টি প্রশ্ন দেখতে পাচ্ছি, এই 5টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা সংক্ষিপ্ত উত্তরগুলো দেখি। তো সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম প্রশ্নটি ছিল, ভালো কাজ ও মন্দ কাজ বলতে কী বোঝায়। তো এটার উত্তর হিসেবে আমরা দেব, যেসব কাজ মহান আল্লাহ খুশি হন এবং মানুষের জন্য কল্যাণ বয়ে আনে সেগুলো ভালো কাজ। অন্যদিকে যেসব কাজ মানুষের ক্ষতি করে এবং আল্লাহ অখুশি হন সেগুলো হচ্ছে মন্দ কাজ। তো এটাই হচ্ছে ভালো ও মন্দ কাজ বলতে যেটা বোঝায়। এরপর দেখো পরবর্তী খ নম্বর প্রশ্নটি হচ্ছে, উদারতা কী। তো এটার উত্তর হিসেবে আমরা দেব, উদারতা হলো একটি মানবিক ও নৈতিক গুণ। এটি এমন এক গুণ যা মানুষকে সংকীর্ণতা মুক্ত রাখে এবং নিঃস্বার্থভাবে অন্যের উপকার বা সেবায় উৎসাহিত করে। তো এটাই হচ্ছে খ নম্বর যে প্রশ্নটি সেটার উত্তর। এখন আমরা এখানে গ নম্বর যে প্রশ্নটি দিয়েছে সেই প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব। গ নম্বর প্রশ্নটি হচ্ছে, কিভাবে পরোপকার করা যায়। তো এটার উত্তর হিসেবে আমরা যেটা লিখতে পারি, অর্থ, শ্রম ও জ্ঞান বিতরণ করে বা অন্য কোনো উপায়ে মানুষের কল্যাণ সাধনের মাধ্যমে পরোপকার করা যায়, যেমন বৃদ্ধকে রাস্তা পার করে দেওয়া বা সহপাঠীকে পড়া বুঝতে সাহায্য করা। তো এটাই হচ্ছে যে কিভাবে পরোপকার করা যায় সেটার উত্তর। এখন আমরা পরবর্তী প্রশ্নটি অর্থাৎ ঘ নম্বর প্রশ্নটি সেটা দেখব এবং সেটার উত্তর করার চেষ্টা করব। ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে, হিজরতের সময় মক্কার দিকে তাকিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছিলেন। তো এটার উত্তর হিসেবে আমরা দেব, তিনি কঠোর কণ্ঠে বলেছিলেন, হে মক্কা, তুমি কতই না সুন্দর, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার আপন জাতি যদি তো আমাকে বিতাড়িত না করতো আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। তো উপরের যদি আমরা যে অধ্যায়টি রয়েছে সেটা যদি খুব সুন্দরভাবে পড়ি, তৃতীয় অধ্যায়টি, তাহলে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজেরাই করতে পারবে। এরপর উম নম্বর প্রশ্নটি দেখো, দেশপ্রেমমূলক দুটি কাজের উদাহরণ লেখো। তো দেশপ্রেমমূলক দুটি কাজের উদাহরণ হলো, দেশের প্রাকৃতিক সম্পদ যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস অপচয় না করা। 2 হচ্ছে গাছ লাগানো এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখা। এটা হচ্ছে দেশপ্রেমমূলক দুটি কাজের উদাহরণ। এরপর দেখো বর্ণনামূলক প্রশ্ন, অর্থাৎ 6 নম্বর অনুশীলনী 3-এর যে 6 নম্বর প্রশ্নটি সেটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন এবং সেগুলোর উত্তর আমরা এখন দেখার চেষ্টা করব। বর্ণনামূলক প্রশ্নের ক নম্বর প্রশ্নটি হচ্ছে, উদাহরণ সহ ভালো ও মন্দ কাজের পরিচয় দাও। তো এটার উত্তর হিসেবে আমরা দেব, ভালো কাজ হলো সেই সব কাজ যা মহান আল্লাহ পছন্দ করেন এবং যা মানুষের জন্য কল্যাণ বয়ে আনে, যেমন মা বাবার কথা শোনা, সত্য কথা বলা ও অভাবীকে দান করা। অন্যদিকে যেসব কাজ মানুষের জন্য ক্ষতিকর এবং যা করলে আল্লাহ অখুশি হন সেগুলোই
মন্দ কাজ। মন্দ কাজের উদাহরণের মধ্যে রয়েছে মিথ্যা বলা, চুরি ডাকাতি করা, ওজনে কম দেওয়া ও গীবত করা। ইসলামে ভালো কাজের জন্য আখিরাতে পুরস্কার এবং মন্দ কাজের জন্য শাস্তির কথা বলা হয়েছে। তাই আমাদের উচিত সর্বদা ন্যায়ের পথে চলা এবং অন্যায় থেকে দূরে থাকা। তো এরপর দেখো পরবর্তী প্রশ্নটি হচ্ছে বর্ণনামূলক প্রশ্নের পরবর্তী প্রশ্নটি হচ্ছে খ নাম্বার, নবী ও সাহাবিগণের দৃষ্টান্ত অবলম্বনে উদারতা সম্পর্কে বর্ণনা করো। এটার উত্তর হিসেবে আমরা যেটা দিব, নবী ও সাহাবিগণের দৃষ্টান্ত অবলম্বনে উদারতা সম্পর্কে বর্ণনা করা হলো। উদারতা একটি মহৎ মানবিক গুণ, যার শ্রেষ্ঠ উদাহরণ ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মক্কা বিজয়ের পর তার চরম শত্রুদের কোনো প্রতিশোধ না নিয়ে সবাইকে নিঃশর্ত ক্ষমা করে দিয়েছিলেন। এছাড়াও তিনি অসুস্থ অমুসলিম প্রতিবেশীদের দেখতে যেতেন এবং বিপদে তাদের সাহায্য করতেন। সাহাবীদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের অর্থ দিয়ে নির্যাতিত কৃতদাসদের মুক্ত করে উদারতার পরিচয় দিয়েছেন। এরপরে আমরা যেটা দিব সেটা হচ্ছে পরবর্তী লাইনটি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দুর্ভিক্ষের সময় নিজের দামি খাবার ত্যাগ করে প্রজাদের কষ্ট অনুভব করেছিলেন। এসব দৃষ্টান্ত থেকে বোঝা যায় যে মানুষের প্রতি দয়া ও সহমর্মিতা দেখানোই হলো ইসলামের শিক্ষা। এরপর পরবর্তী প্রশ্নই হচ্ছে গ নাম্বার, এটা আমরা দেখি একবে, দেশপ্রেমে উদ্যত হয়ে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপায় সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। তো এটার উত্তর হিসেবে আমরা দেব, দেশপ্রেমে উদ্যত হয়ে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপায় সম্পর্কে একটি অনুচ্ছেদ হলো, আমরা যেটা দেব সেটা হচ্ছে, দেশপ্রেম ব্যক্তি দেশের সম্পদকে নিজের মনে করে তার সুরক্ষায় কাজ করেন। প্রাকৃতিক সম্পদ যেমন সূর্যের আলো, পানি, কয়লা ও গ্যাস সংরক্ষণে আমাদের সচেতন ও মিতব্যয়ী হতে হবে। আমরা অপ্রয়োজনে বৈদ্যুতিক বাতি, পাখা বা এসি জ্বালিয়ে রাখবো না এবং রান্নার পর গ্যাসের চুলা নিভিয়ে দেব। পরিবেশ রক্ষায় পলিথিন ব্যাগের বদলে পাটের ব্যাগ ব্যবহার করা এবং বেশি করে গাছ লাগানো আমাদের একটি নাগরিক দায়িত্ব। দেশের সম্পদ অপচয় না করাও দেশপ্রেমের একটি বড় অংশ। এভাবে সচেতন আচরণের মাধ্যমে আমরা দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে পারি। এরপর আমরা গ নম্বর যে প্রশ্নটি ছিল সেটার উত্তর এখন দেখলাম, আমরা এখন ঘ নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা দেখব এবং তারপর সেটার উত্তর করার চেষ্টা করব। ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে, পরিবার ও বিদ্যালয়ে পরোপকার সম্পর্কিত কাজের একটি তালিকা তৈরি করো। তো এটার উত্তর হিসেবে আমরা দেব, সেটা হচ্ছে পরিবার ও বিদ্যালয়ে পরোপকার সম্পর্কিত কাজের একটি তালিকা তৈরি করা হলো। পরোপকার হলো নিঃস্বার্থভাবে অন্যের কল্যাণ করা। পরিবারে আমরা মা বাবাকে তাদের কাজে সাহায্য করে, ছোট ভাই বোনদের পড়াশোনা দেখিয়ে দিয়ে এবং বয়স্কদের সেবা করে পরোপকার করতে পারি। বিদ্যালয়ে কোনো সহপাঠী পড়া বুঝতে না পারলে তাকে বুঝিয়ে দেওয়া বা কলম খাতা দিয়ে সাহায্য করা পরোপকারের অন্তর্ভুক্ত। এছাড়াও বিদ্যালয়ের আঙ্গিনা পরিষ্কার রাখা এবং কোনো সহপাঠী অসুস্থ হলে তার খোঁজ নেওয়া পরোপকার। অন্ধ বা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে রাস্তা পার হতে সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব। পরোপকারের মাধ্যমে সমাজের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি পায়। এরপর এখন আমরা সবশেষ অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন বা এই অনুশীলনীর সবশেষ যে প্রশ্নটি নাম্বার সেটা নিয়ে আলোচনা করব। নাম্বার প্রশ্নটি হচ্ছে, ইসলামের আলোকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া গুরুত্বপূর্ণ কেন, তার বর্ণনা দাও। তো এটার উত্তর হিসেবে আমরা দেব, ইসলাম নিজের দেশকে ভালোবাসা এবং দেশের কল্যাণে কাজ করাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমিকে মক্কাকে অনেক ভালোবাসতেন এবং হিজরতের সময় কাতর কণ্ঠে মক্কার প্রতি তার মমত্ববোধ প্রকাশ করেছিলেন। একজন মুমিনের দায়িত্ব হলো দেশের স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। একজন মুমিনের দায়িত্ব কি? দেশের সার্বভৌমত্ব ও দেশের সম্মান রক্ষা করা, এরপর দেখো, এবং দেশের সম্পদের অপচয় না করা। দেশপ্রেম মানুষকে ত্যাগের শিক্ষা দেয় এবং সমাজের প্রতি দায়বদ্ধ করে তোলে, যা আল্লাহর সন্তুষ্টি লাভের একটি পথ। তাই ঈমানি দায়িত্ব হিসেবে আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া এবং দেশের মানুষের সেবায় নিয়োজিত থাকা প্রয়োজন। এটাই হচ্ছে তোমাদের বর্ণনামূলক যে প্রশ্নগুলো ছিল সেটার উত্তর এখন আমরা দেখব। আজকের এই ক্লাসটির মাধ্যমে আমরা অনুশীলনী অধ্যায় 3-এর অনুশীলনীর প্রশ্নগুলো সবগুলো সমাধান করলাম। তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা একটি লাইক দিয়ে জানিয়ে দাও। আর পরবর্তী ক্লাসে আমরা 4র্থ অধ্যায় নিয়ে আলোচনা করব, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।